Assalamu alaikum warahmatullahi. I hope you are very well by the grace of Allah subhanahu wa ta'ala. আজকে আলোচনা করব স্ট্রং রুটস পার্ট 2। ভিডিওটি সবাই মন দিয়ে দেখো। আমি আশা রাখি এই ভিডিওটি দেখার পর তোমাদের এই গল্প নিয়ে বা এই গল্পের শেষ পার্ট নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই গল্পে যে জটিল লাইনগুলি আছে সেই লাইনগুলি সহজ ব্যাখ্যা, ইভেন আমি এখানে পিডিএফ করেছি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। আমি হয়তো পড়িয়ে দিয়ে চলে যেতে পারতাম। এই পিডিএফটি এই কারণে উপস্থাপন করা হয়েছে যাতে এই জটিল লাইনের বেঙ্গলি মিনিং গুলো বা ডিপ মিনিং গুলো তোমরা খুব সহজে বুঝতে পারো। আমি এই গল্পের মাধ্যমে প্রতিটা সেন্টেন্সের গ্রামার, টেন্স, ক্লজ, ওকে, এগুলি আলোচনা করব। সেই সাথে অ্যান্টোনিম, সিনোনিম, কারণ আমাদের আনসিন প্যাসেজে খুবই হেল্পফুল হবে। আমরা যদি এখান থেকে শব্দার্থ গুরুত্ব দিই তাহলে আনসিন প্যাসেজে আমাদের শব্দার্থগুলো অবশ্যই কাজে লাগবে। আমি চ্যালেঞ্জ করলাম, ভিডিওটি মন দিয়ে দেখো, একদমই স্কিপ করবে না। আমি আশা রাখি তুমি নিজেও পড়তে পারবে, ইভেন অপরকেও পড়াতে পারবে। দেখো, গল্প পড়ার আগে এই কথাটা আমি বারবার বলি যে প্রথমত আমরা লাইনের বেঙ্গলি মিনিং পড়বো, ডিপ মিনিং পড়বো, তারপরে লাইন লাইন সম্বন্ধে গ্রামাটিক্যাল থট আলোচনা করব। সেই সাথে এমসিকিউ, কোন জায়গাগুলো থেকে এমসিকিউ আসতে পারে লাইনের, সেটাও আমি আলোচনা করবো। তো চলো শুরু করি আজকের এই টপিক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, মাই ফাদার, আমার বাবা, কুড কনভে, প্রকাশ করতে পারতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। এখানে দেখো, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, জটিল আধ্যাত্মিক ধারণাগুলি। কিভাবে? ইন ভেরি সিম্পল, খুবই সহজে, ডাউন টু আর্থ তামিল, মানে সাদামাটা তামিল ভাষায় বা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আমরা গ্রাম্য ভাষায় যেভাবে কথা বলি ঠিক তেমনি প্রতিটা রাজ্যের এক একটা করে ভাষা থাকে। আমরা জানি ভাষা ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল। তাহলে এখানে মাই ফাদার, দ্যাট মিনস কালামস ফাদার জয়নুল আবদিন। দিস লাইন রিফার্স টু কালামস ফাদার জয়নুল আবদিন। মাই রেফার্স টু কালামস ফাদার। কালামের বাবা জয়নুল আবদিন কিন্তু প্রকাশ করতে পারতেন বা মানুষকে বোঝাতে পারতেন। কনভে মানে বোঝানো, বা আমরা বলতে পারি প্রকাশ করা। তো এখানে দেখো, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, যেহেতু আমাদের এমসিকিউ পারপাসে পড়াশোনা, এই জায়গাটাকে অবশ্যই খাতার মধ্যে নোট করে নিও বা আন্ডারলাইন করে নাও। যে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, এটি কিন্তু এই বাক্যের অবজেক্ট। এটি বাক্যের কি বলো? অবজেক্ট। এটি বাক্যের সাবজেক্ট কি এখানে? মাই ফাদার। ভার্ব কোনটা? কুড কনভে, অর্থাৎ কুড এখানে মোডাল ভার্ব, কনভে এখানে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই লাইনের ডিপ মিনিংটা কি? দেখো, এখানে এপিজে আব্দুল কালাম বলতে চেয়েছেন যে তিনি তার বাবার সম্বন্ধে আমাদের সামনে বলতে চেয়েছেন। আমরা জানি দিস ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে অফ, আমরা জানি এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ বা এটি একটি অটোবায়োগ্রাফি আমরা বলতে পারি। ইটস কল্ড স্ট্রং রুটস, ইজ কল্ড অটোবায়োগ্রাফি। ওকে, এখানে এপিজে আব্দুল কালাম বলতে চেয়েছেন যে তার বাবা ছিলেন সত্যিকারের জ্ঞানী মানুষ। তাহলে কি বলতে চেয়েছে? যে তার বাবা ছিলেন একজন সত্যিকারের জ্ঞানী। আচ্ছা, জ্ঞানী কি রে? আমাদের মতে কি শুধু ওই যারা ডিগ্রি করেছে, গ্রাজুয়েট, এমএ, বিএ, আরো পিএইচডি, তারা কি জ্ঞানী? না, যারা অন্যদেরকে জ্ঞানটা দান করতে পারে। একজন টিচার যেমন তার ছাত্রদেরকে বোঝানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন, কতটা সহজ পদ্ধতিতে শেখানো যায়, ঠিক তেমনি কালামের বাবা কি করতেন? ওই সাদামাটা তামিল ভাষা, মানে ডাউন টু আর্থ তামিলে কিন্তু বোঝাতেন। তিনি শুধু ধর্মীয় জ্ঞান রাখতেন না, হ্যাঁ, সেই জ্ঞানকে সাধারণ মানুষের বোঝার মতো সহজ ভাষায় প্রকাশ করতে পারতেন। যেটা আমি বললাম, অনেক মানুষ জ্ঞানী হলেও কিন্তু সহজভাবে বোঝাতে পারেন না। আমরা বাস্তবে দেখি অনেক মানুষ জ্ঞানী আছে কিন্তু সহজভাবে তারা বোঝাতে পারেন না। তাহলে ওই জ্ঞানটা আমাদের সকেশে রাখতে হবে। কিন্তু কালামের বাবা এমন ছিলেন যিনি কঠোর আধ্যাত্মিক বিষয়েও সাধারণ জীবনের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, অর্থাৎ বাস্তব প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে তিনি বোঝাতেন তাদেরকে, সেই সমস্ত লোকেদের যারা কালামের বাবার কাছে আসতো সাহায্যের জন্য বা দুর্দশাগ্রস্ত হয়ে। যেমন ধরো, একজন ভালো শিক্ষক কঠিন অঙ্ককে সহজভাবে বুঝিয়ে দেন যাতে দুর্বল ছাত্ররাও বুঝতে পারে। ঠিক তেমনি কালামের বাবা আধ্যাত্মিক বিষয়গুলো সহজভাবে বোঝাতেন। এর মাধ্যমে বোঝা যায় সত্যিকারের জ্ঞান তখনই মূল্যবান যখন তা অন্যের উপকারে আসে। কি বুঝলাম বন্ধুরা? আমরা নিজেকে নিয়ে খুব অহংকার করে আমি অনেক কিছু জানি, অনেক কিছু পারি। আরে বাবা, তুমি অনেক কিছু পারো, আমি তো জানি না, বাট বৃক্ষ নামে ফলে পরিচয়। তুমি কতটুকু পারো
তুমি অন্যের সামনে সেটা উপস্থাপন করো, তোমার প্রেজেন্টেশনই বলে দেয় তুমি কি, তুমি কে, তুমি কতটুকু পারো। ইংলিশে একটা কথা আছে যে ইওর সার্টিফিকেট and your education is just like a piece of paper, but your real education is in understanding matter. ওকে, তোমার আসল শিক্ষা হচ্ছে বোঝানোর ক্ষেত্রে তুমি কতটা মানুষের সামনে উপস্থাপন করতে পারো। দেখো, ডিগ্রি অর্জন করা আলাদা বিষয়, আর মানুষকে বুঝিয়ে হ্যাঁ দেওয়াটা আলাদা বিষয়। অর্থাৎ যারা বোঝাতে পারেন তারা কিন্তু আসলেই জ্ঞানী। যারা কোনো একটা কঠিন টপিককে একটা বাস্তব উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেন যাতে ছাত্ররা না বলে, তারাই হলো জ্ঞানী। যেমনটা এখানে এপিজে আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিন কিন্তু ছিলেন। ওকে, তাহলে এই লাইনটাতে আমরা সহজভাবে বুঝলাম যে কালামের বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলিকে এইভাবে বলতে পারতেন। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে বাক্যটি রয়েছে, এই যে বাক্যটা এখানে মাই ফাদার এর পরে কুড কানবে, তাহলে এটা একটা কি হলো ক্লজ। এটা কি ক্লজ? এটা হলো পিসি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। আমরা জানি এই বাক্যটিতে একটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে, মানে এই বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে। ওকে, আর এখানে এখানে কুড হচ্ছে মডাল ভার্ব, কানভে হলো প্রিন্সিপাল ভার্ব। তো এই বাক্যটি পরীক্ষার জন্য খুবই ভিভিআই। হ্যাঁ, কালামের বাবা কি করতে পারতেন যে তিনি কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টগুলোকে সহজ ভাষায় বা তামিল ভাষায় তিনি কিন্তু, এই যে তামিল শব্দটাকে ইন্ডিকেট করে নাও, এটাও কিন্তু ভিভিআই। তো এই বাক্যটি কিন্তু অ্যাক্টিভ ভয়েসে লেখা। এখানে কুড কানভে হচ্ছে অ্যাক্টিভ, আমরা অবশ্যই গুরুত্ব দেবো অ্যাক্টিভ কি, প্যাসিভ কি, অ্যাকশন কি, নন অ্যাকশন কি। এটি একটি সিম্পল সেন্টেন্সে লেখা, এমনকি এই বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেও পড়ছে, অর্থাৎ এটা একটা কি বিবৃতিমূলক বাক্য। ওকে, আচ্ছা এবার দেখো শব্দার্থগুলো একটু তোমরা পড়ে নাও আমার সাথে সাথে, সবাই বলো। কানবে প্রকাশ করা বা বোঝানো, সিনোনিম কি এক্সপ্রেস। এবার কমিউনিকেট মানে জানানো। হ্যাঁ, তাহলে এখানে এক্সপ্রেস মানে বোঝানো, কমিউনিকেট মানে জানানো। তাহলে তুমি তিনটা শব্দ শিখলে, তাই না? একটা কনভে, একটা এক্সপ্রেস, একটা কমিউনিকেট। তাহলে তিনটার মিনিং কিন্তু প্রায় একই। এন্টোনিম কি হতে পারে? যেমন হাইট মানে লুকানো। হ্যাঁ, তাহলে হাইড মানে কি লুকানো, কনভে মানে প্রকাশ করা। তোমাদের এখন থেকে সিনোনিম অ্যান্টোনিমে জোর দিতে হবে। এমনকি যে মেয়েরা জিএনএম এএনএম এর জন্য রেডি হবে 12 এর পর, 4th সেমিস্টারের পর, তাদের কিন্তু উচিত এই সিনোনিম অ্যান্টোনিমকে অবশ্যই গুরুত্ব দেওয়া। এবার নেক্সট দেখো কনসিল, আমরা জানি কনসিল। হ্যাঁ, আবার আরেকটা শব্দ দেখো হাইডের আরেকটা কি সিনোনিম রয়েছে কনসিল। হাইড মানে লুকানো, কনসিল মানে লুকানো। দেখো, যারা উচ্চ ক্লাসে ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাও তাদেরকে অবশ্যই এখন থেকে ওয়ার্ড মিনিং এর উপর জোর দিতে হবে। এইভাবে একটু করে জোর দাও, অনেকটা এগিয়ে যাবে আই হোপ ইনশাআল্লাহ। এবার কমপ্লেক্স মানে কি জটিল, জটিলের আরেকটা লিখি কমপ্লিকেটেড। এবার আমরা আরো বলতে পারি যেমন ডিফিকাল্ট। অ্যান্টোনিম কি রয়েছে? যেমন সিম্পল সহজ, বা ক্লিয়ার স্পষ্ট। ওকে, নেক্সট হবে স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক। হ্যাঁ, এটা সিনোনিম কি ডিভাইন, বা আমরা বলতে পারি রিলিজিয়াস। অ্যান্টোনিম কি ম্যাটেরিয়াল পার্থিব, ওয়ার্ল্ডলি মানে পার্থিব। কনসেপ্টস মানে কি ধারণা, দেখো কনসেপ্টস মানে ধারণা। হ্যাঁ, আমরা বলতে পারি আইডিয়াস। ওকে, থটস। অ্যান্টোনিম কি হতে পারে? কনফিউশন। এই যে দেখো, এভাবে সিনোনিম অ্যান্টোনিমে জোর দাও, আই হোপ তোমরা অনেকটা এগিয়ে যাবে। এবার দেখো ডাউন টু আর্থ, এই যে এটা একটা ফ্রেজ, ডাউন টু আর্থ। তোমরা সম্ভবত কি জানো, আর্থ মানে পৃথিবী বা আর্থ মানে মাটি, ডাউন মানে কি নিচে। তাহলে আমরা কি বলবো? এটার মিনিং কি ওরকম করে হবে? হবে না, এর মানে হচ্ছে সহজ সরল, ডাউন টু আর্থ। এটা একদম সাদা মাটা ভাষায় বলতে গেলে, বা আমরা বলতে পারি বাস্তব ধর্মী। ওকে, মানে প্র্যাকটিক্যাল সিম্পল, মানে একদম প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজে যেটাকে। তাহলে কালামের বাবা তামিল ভাষায় কিন্তু এক্সপ্রেস করতেন আধ্যাত্মিক বিষয়গুলো। এবার আনরিয়ালিস্টিক মানে কি অবাস্তব। ওকে, আর কি আরেকটা হচ্ছে কমপ্লিকেটেড মানে জটিল। এইভাবে তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিমে অবশ্যই কিন্তু গুরুত্ব দিতে হবে। আর এই যে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, এটি কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কালামের বাবা প্রকাশ করতে পারতেন, কি প্রকাশ করতে পারতেন, কিভাবে প্রকাশ করতে পারতেন, কোন ভাষায় প্রকাশ করতে পারতেন। তাহলে এখানে তিনটে এমসিকিউ দেখতে পাচ্ছি, চারটি এমসিকিউ। মাই ফাদার রেফার্স টু জয়নুল আবদিন, বা এটা যদি বলে হু ইজ দ্য স্পিকার ইন দিস লাইন, যে এই লাইনে বক্তা কে। তাহলে হু ইজ দ্য স্পিকার, এই লাইনের বক্তা হচ্ছে কালাম স্যার। ওকে, এই লাইনে রেফার করা হচ্ছে কালামের বাবাকে।
আর এই লাইনে আরো কোশ্চেন, তাহলে কয়টা এমসিকিউ পেলাম? মাই ফাদার রিফার্স টু কালামস ফাদার জয়নুল আবদিন। এবার কিভাবে বলতেন? এই যে ভেরি সিম্পল, খুব সহজে কি বলতেন? এই যে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। আর কোন ভাষায় বলতেন? ডাউন টু আর্থ তামিল। তাহলে আমি কেন বারবার ভেবে বলছি? যেহেতু আমাদের এমসিকিউ বেস্ট পড়াশুনো, তাহলে এই লাইনটা অবশ্যই তোমরা গুরুত্ব দিও। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট লাইনে চলে যাই। নেক্সট লাইন দেখো, হি ওয়ান্স টোল্ড মি, মানে কালামের বাবা কালামকে উত্তরগুলো দিচ্ছে স্পিরিচুয়ালি। কালামস ফাদার এক্সপ্লেইনড স্পিরিচুয়ালি টু কালাম এন্ড আনসার্ড কালাম। ওকে, কি উত্তর দিচ্ছে? হি মানে জয়নুল আবদিন ওয়ান্স এক সময় মানে একদা, টোল্ড মি আমাকে বলেছিল। তাহলে টেলের পাস কি? টোল্ড। তাহলে টোল্ড মি আমাকে বলেছিল, অর্থাৎ কালামের বাবা কালামকে একবার বলেছিল। কি বলেছিল? ভিভিআই, এই লাইনটা ভিভিআই অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন। অর্থাৎ ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, অর্থাৎ কেউ যদি তার নিজের জায়গাতে, কেউ যদি তার নিজের সময়ে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, সে যা অর্থাৎ যে যে অবস্থাতে সে আছে, অ্যান্ড ইন দ্য স্পেস হি হ্যাজ রিচ, অর্থাৎ যে স্টেজে সে পৌঁছেছে একটা মানুষ, ধরো তুমি আমি বা অন্যান্যরা, হ্যাঁ আমরা এখন যে অবস্থাতে আছি বা যে কোনো যে সময়টাতে আছি, এখন যে পরিস্থিতিতে আমরা আছি না কেন, সেটা হোক গুড ভালো, হোক অর বেড হোক মন্দ, এভরি হিউম্যান বিং, যে প্রত্যেকটি মানুষ, তাহলে কি বলছেন কালামের বাবা? এভরি হিউম্যান বিং, প্রত্যেকটি মানুষ, ইজ আ স্পেসিফিক এলিমেন্ট। তাহলে স্পেসিফিক মানে কি? নির্দিষ্ট বা বিশিষ্ট বলতে পারো। এলিমেন্ট মানে কি? উপাদান। তাহলে প্রতিটা মানুষ হলো একটি নির্দিষ্ট কি? উপাদান। এবার বা বিশেষ অংশ, তুমি কি বলতে পারো? প্রতিটি মানুষ হচ্ছে বিশেষ অংশ। কার বিশেষ অংশ? উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। ডিভাইন বিং মানে কি? স্বর্গীয় বা ঈশ্বরীয় বা ডিভাইন বা স্বর্গীয় বলতে পারি, বা ঈশ্বরীয় ক্ষমতা বলতে পারি। হ্যাঁ, তো আমরা এইভাবে স্বর্গীয় সত্তা বলতে পারি বা ঈশ্বরীয় সত্তা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে প্রকাশিত, তাহলে ম্যানিফেস্ট মানে প্রকাশিত স্বর্গীয় সত্তার। এই লাইনের মিনিংটা কি পড়লাম? কালামের বাবা কালামকে একবার বলেছিলেন, ধরো কোন একজন ব্যক্তি তার এখন বর্তমান যে জায়গাতে আছে না কেন, ধরো আমি আরিফ স্যার, আমি এখন টিউশন স্যার, আমি আমার জায়গাতে, আমি আমার সময়, আমি যা, হ্যাঁ এখন আমি যে অবস্থাতে আছি না কেন, আমি ভালোতে থাকি আর মন্দতে থাকি, তাহলে আমি কি? আমি হলাম এই প্রকাশিত ঈশ্বরীয় সত্তার, অর্থাৎ ঐশ্বরিক সত্তার একটা অংশ বিশেষ, মানে আমি ঈশ্বরের একটা অংশ, এলিমেন্ট। যেমন পৃথিবীতে চিতা থেকে শুরু করে সমস্ত প্রাণী, পশু পাখি, নদ নদী সবই কি? ঈশ্বরের কিন্তু একটা প্রকাশ বা প্রকাশিত ঐশ্বরিক সত্তা। আমরা ঈশ্বরের অংশ, আমরা ঈশ্বরের প্ল্যানিং, তাই না? তাহলে কেন কালামের বাবা এই কথাটা বললো? দেখো এবার ডিপ মিনিং এ, এখানে কালামের বাবা বোঝাতে চেয়েছেন যে পৃথিবীর প্রতিটি মানুষই ঈশ্বরের সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ অংশ। তুমি আমি যাই বলো না কেন, আমরা সবাই একটি গুরুত্বপূর্ণ অংশ। কার? ঈশ্বরের সৃষ্টির, তাই না? কেউ তুচ্ছ নয়, কেউ ছোট নয়। আজ আমি টিউশন স্যার, অন্যরা পিএইচডি করে কলেজের প্রফেসর, হ্যাঁ জব করে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখবো? তাহলে আমি কি তুচ্ছ? কেউ কিন্তু তুচ্ছ নয়, তুমিও তুচ্ছ নও। সবার কিন্তু একটা নির্দিষ্ট মূল্য রয়েছে। ওই জন্য আল্লাহ বা ঈশ্বর বলছেন, কালামের বাবা বলছেন যে তিনি আত্মার একজন ব্যক্তি ছিলেন, মুসলিম ছিলেন, অর্থাৎ কালামের বাবা এক ঈশ্বরকে বিশ্বাস করতেন। এখন একটা প্রশ্ন, স্যার মুসলিম কাকে বলে? মুসলিম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে, অর্থাৎ আল্লাহর বিধান অনুযায়ী চলে। প্রত্যেক মানুষের আলাদা মূল্য, আলাদা কাজ, আলাদা পরিচয় আছে, এবং তোমার আলাদা মূল্য আছে। তুমি যেটা পারবে সেটা আমার বাবাও পারবে না, আর আমি যেটা পারবো সেটা তুমি পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সবাইকে আলাদা আলাদা একটা স্পেশালিটি দিয়েছেন। দেখো চিতা যেভাবে দৌড়ায়, আমি তো সেভাবে দৌড়তে পারবো না। আর আমি যেভাবে গাছে চড়ে থাকবো, চিতা তো সেভাবে উঠতে পারবে না। ব্লেড ব্লেডের জায়গায়, ছুরি ছুরির জায়গায়। তাহলে প্রতিটা জিনিসের একটা মূল্য আছে। কাউকে আমরা তুচ্ছ করে দেখতে পারি না, তাহলে সেটা হয়ে যায় অহংকার। এটা কিন্তু আমাদের কিতাব শিক্ষা দেয় না। ওই জন্য গীতাতে বলা ছিল যে জ্ঞানের থেকে পবিত্র আর কিছু নেই। নেক্সট দেখো, কিন্তু এতে কারো গুরুত্ব কমে যায় না। হ্যাঁ, সবাই ঈশ্বরের পরিকল্পনার অংশ। ঈশ্বর আমরা ঈশ্বরের পরিকল্পনার অংশ। তাই অন্যকে ছোট করে দেখা বা নিজেকে তুচ্ছ করে ভাবা উচিত নয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ধরো আরো একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে বলি, একটি ঘড়ির ছোট স্ক্রু যেমন খুব দরকারি,
তেমনি সমাজের একজন কৃষক, শিক্ষক, ডাক্তার, শ্রমিক সবাই গুরুত্বপূর্ণ। ছোট কাজ বলে কিছুই নেই, প্রত্যেক মানুষই এই পৃথিবীর জন্য প্রয়োজনীয়। তাহলে আমরা কেন মানুষকে ছোট করে দেখবো? একটা সাইকেল চালাতে গেলে যদি একটা স্ক্রু ঢিল হয়ে যায় বা যদি পাংচার হয়ে যায়, সেই সাইকেলটা চালানো যায় না। ঠিক তেমনি একটা রাষ্ট্র, একটা দেশ, একটা সরকার চালাতে গেলে এখানে সব ধরনের মানুষেরই প্রয়োজন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট লাইন, কালামের বাবা আরো বলছেন, সো তাই হোয়াই বি অ্যাফ্রেড অফ, তাই ভয় পাওয়ার তো কিছু নেই, বা কেন তুমি ভয় পাবে? কালামের বাবা কালামকে বলছেন, কিসের ভয়? অফ ডিফিকাল্টিস, অর্থাৎ ডিফিকাল্টিস মানে আমরা কি জানি? অসুবিধা বা কষ্ট বলতে পারো, বা কষ্ট কাঠিন্য বলতে পারো। আর কিসের? সাফারিংস। সাফারিংস মানে কি? যন্ত্রণা। যেমন রোগে মানে যন্ত্রণা পায়, হ্যাঁ, রোগ থেকে যন্ত্রণা পায়, জ্বর, সর্দি, কাশি, আরো বড় বড় রোগ থেকে যন্ত্রণা পায়। তাহলে কেন আমরা ভয় পাবো? অ্যান্ড প্রবলেম, সমস্যা থেকে কেন আমরা ভয় পাবো? কারণ আমরা জানি সমস্ত সমস্ত সমস্যার সমাধান, সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি, আর সমস্ত অসুবিধা থেকে যদি আমাদের কেউ বাঁচাতে পারেন, সেটা হচ্ছেন আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আমাদের রব। কেননা কোনো ওষুধ মানুষকে ভালো করতে পারে না, এটা একটা মাধ্যম। কালামের বাবা এটা এখানে বোঝাচ্ছেন। তাহলে এখানে আরেকটা বিষয় দেখে নেই যে কি বলতে, ডিপ মিনিং এটা ভালো করে বুঝবে। ডিপ মিনিংটা এখানে কালামের বাবা বলতে চেয়েছেন যে জীবনের সমস্যা আসবেই, তোমার হোক, আমার হোক, পৃথিবীর যে কোনো মানুষের হোক। একটা বাচ্চা যদি আজকে জন্ম নেয়, তার পিতামাতা যদি মনে করে আমি আমার বাচ্চাটার একটুকু কষ্ট তো দেবো না, এটা কি সম্ভব? সে তো কষ্ট পাবে, আর কষ্ট না পেলে সে জীবন বুঝবে কেমন করে? হোয়াট ইজ লাইফ? লাইফ ইজ ইকুয়াল টু প্রবলেম, আর প্রবলেম ইজ ইকুয়াল টু সাকসেস। যারা প্রবলেমটাকে ফেস করতে পারে তারা এগিয়ে যায়। আর জীবনে সমস্যা আসবে, যে কোনো সমস্যা। ওই জন্য যে কালামের বাবা বলতে চেয়েছেন যে জীবনের সমস্যা আসবে, এটা স্বাভাবিক। কষ্ট, দুঃখ এবং বাধা মানুষকে থামানোর জন্য আসে না, শক্ত করার জন্য আসে। একটা কষ্ট, দুঃখ, বাধা মানুষকে কিছু মানে এক কথা থামানোর জন্য নয়, বরং তাকে আরো বেশি শক্তিশালী করার জন্য আসে। তাই সমস্যাকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে মোকাবিলা করা উচিত। যে মানুষ কষ্টকে গ্রহণ করতে শেখে, সেই জীবনে বড় হয়। তুমি দেখবে আজকে যারা বড় হয়েছে, ফর এক্সাম্পল এই কালামের কথাই বলি, এপিজে আব্দুল কালাম। সে হকার ছিল, হকার থেকে রাষ্ট্রপতি, বিজ্ঞানী। কে ভেবেছিল কালকের সেই ছেলে আজকে এরকম হবে? ইমাজিন করো, এপিজে আব্দুল কালাম। ভাবছো তুমি? তাহলে জন্মটা কোথায় হলো সেটা গুরুত্ব নয়, তুমি কিভাবে থাকতে চাও দুনিয়াতে, তোমার পছন্দ। আল্লাহ তোমাকে ল্যান্ডিং করে দিয়েছে না, কোনো না কোনো ভাবে ল্যান্ডিং করে দিয়েছে দুনিয়াতে, দেখিয়ে দে, ছিনিয়ে নিন এই পৃথিবী থেকে, না আমিও কিছু করতে পারি সৎভাবে, পরিশ্রম করে, তাই না? ওই জন্য কষ্টকে যে সহ্য করতে পারে সেই তো মানুষ, আর সেই তো জীবনে বড় হয়। কারণ সমস্যা মানুষকে ধৈর্য, অভিজ্ঞতা এবং শক্তি দেয়। তাহলে জীবনে যদি সমস্যা আসে, সেই সমস্যা আমাদেরকে ধৈর্যে থাকার কিন্তু একটা শক্তি যোগায়। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে ইন্নাল্লাহা মা সাবিরিন, যে নিশ্চয়ই আমি ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে আছি যারা ধৈর্য ধারণ করে। কারণ আল্লাহ মানুষের পরীক্ষা নেন। আমাদের টেস্ট নেওয়ার আগে তো আমরা ভেঙে যাই, তাই না? অভিজ্ঞতা, শক্তি। ভয় পেলে উন্নতি থেমে যায়, কিন্তু সাহস থাকলে পথ খুলে যায়। তোমার তোমার জীবনে বিপদ, বাট তুমি পজিটিভ আছো। তোমার জীবনে কোনো মানে কোনো একটা সমস্যায় তুমি পড়ে যাও, এমনই একটা সমস্যা, তবুও তোমার মন থেকে বলছো আল্লাহ দেখবেন, উপর আমি চেষ্টা করছি, আমি আমি পজিটিভ থাকবো। ওই জন্য সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, ভয় পেও না। কারণ সবসময় একটা জিনিস মনে রাখবে যে ভয় পেও না আধারে, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আর একটা উদাহরণ যদি বলি, সাইকেল চালাতে শেখার সময় অনেকবার পড়ে যেতে হয়। যদিও পড়ে যাওয়ার ভয় কেউ চেষ্টা বন্ধ করে দেয়, হ্যাঁ, তবে সে কখনোই শিখতে পারবে না। আমরা জানি সাইকেল, আমরা তোমরা সবাই, ইভেন সবাই আমরা অনেকে সাইকেল চালাতে শিখেছি ছোটবেলায়, পড়ে যাই নাই। আমার লক্ষ্য কি ছিল? আমাকে সাইকেল চালাতে হবে, আমার বন্ধুর মতো আমাকে স্কুলে সাইকেল নিয়ে যেতে হবে, আমি কেন পারি না? ঠিক তেমনি যে কষ্ট আসবে, দরকার হলে হাতও ভেঙে যায় অনেকে সাইকেল চালাতে, তবুও সে কিন্তু সাইকেল চালানো বন্ধ করে না। ওই জন্য আমি তোমাদেরকে বলতে চাই যে জীবন মানে কষ্ট বন্ধুরা, তাই কোনো টেনশন নয়, এগিয়ে যাও। তেমনি জীবনের সমস্যাগুলো আমাদের শেখার কিন্তু অংশ। জীবনের সমস্যাগুলো আসে আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। লাইফ ইজ আ বিউটিফুল টিচার, ওকে, টাইম ইজ আ বিউটিফুল টিচার, ওকে। ভয় নয়, শিক্ষা হিসেবে নিতে হবে। কেউ ধোকা দিয়েছে, কেউ কষ্ট দিয়েছে, চুপ থাকো। কেউ পেছন থেকে কামড় দিয়েছে, চুপ থাকো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে, পাহাড় তোমাকে রাস্তা দিবে। দ্যাট ইজ দ্য ট্রুথ।
ওকে, দ্যাট ইজ দ্য ফিলোসফি অফ কালামস ফাদার। চলো এই লাইনটা একটু দেখে নেই, এই লাইনগুলো কি কি টেন্সে ছিল একটু দেখে নেব। দেখো এই লাইনটা তো লক্ষ্য করো, এখানে হি ওয়ান্স টোল্ড মি বুঝতেই পারছো পাস্ট ইনডেফিনাইট টেন্স, এখানে টোল্ড ভি2, তারপর ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, হোয়াট রিয়েলি ইজ, এখানে দেখো ইজ ফাইনাইট ভার্ব, হি হ্যাজ রিচ। তাহলে এখানে দেখো তিনটি বাক্য দেওয়া আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে লেখা। ওকে, এখানে এমসিকিউ হিসেবে আসতে পারে এভরি হিউম্যান বিং কি, এই যে স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন। তাহলে এখানে কয়টা ক্লজ আছে, হি টোল্ড একটা ক্লজ, তারপর হচ্ছে হি ইজ একটা ক্লজ, তারপরে হি হ্যাজ রিচড একটা ক্লজ, হ্যাঁ এভরি হিউম্যান বিং ইজ একটা ক্লজ। তাহলে এখানে অনেক, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তুমি বলতে পারো। এবার চলো একটু ওয়ার্ড মিনিং গুলো আলোচনা করি। যেমন এখানে দেখো অন মানে নিজস্ব বা পার্সোনাল, ইন্ডিভিজুয়াল বলতে পারি, আদার্স মানে অন্যের, অ্যানাদার্স। ওকে, এবার পজিশন বা সিচুয়েশন আমরা বলতে পারি অ্যান্টোনিম কি, ডিসপ্লেসমেন্ট বা স্থানচ্যুতি। রিয়েলি মানে প্রকৃতপক্ষে, বা আমরা বলতে পারি সিনোনিম হিসেবে ট্রুলি, অ্যাকচুয়ালি। হ্যাঁ, অ্যান্টোনিম হিসেবে কি ফলসলি, আনরিয়েল, অবাস্তব ভাবে। এবার হচ্ছে স্টেজ মানে পর্যায়, ফেস মানে পর্যায়, কন্ডিশন মানে পর্যায়, সিনোনিম কিন্তু বিগিনিং শুরু, এন্ড মানে শেষ। ওকে, তারপরে দেখো কন্ট্রাকচুয়াল অর্থাৎ রিস্ক মানে পৌঁছেছে, অ্যাটেইনড, অ্যাচিভড। ওকে, ফেইলড ব্যর্থ, এইভাবে সিনোনিম গুলো পড়ে নেওয়া উচিত। আচ্ছা, পরেরটা দেখো এই সেন্টেন্স লক্ষ্য করো যে সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ অফ সাফারিংস অফ প্রবলেম। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কেন তুমি ভয় পাবে, হোয়াই বি অ্যাফ্রেড অফ, তাহলে কালামের বাবা এখানে প্রশ্ন করছেন, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, তার মানে বাক্যটা এরকম হতে পারতো যে হোয়াই ডু পিপল বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস এন্ড প্রবলেমস। ট্রাভেলস কাম যখন বিপদ আসে, সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো, রিলেভেন্স অফ ইউর সাফারিং তোমার যন্ত্রণার প্রাসঙ্গিকতাকে বোঝার চেষ্টা করো যখন বিপদ আসে। অর্থাৎ কালামের বাবা কালামকে কিন্তু বলছেন, অর্থাৎ এখানে জয়নুল আবেদিন বোঝাতে চেয়েছেন যে জীবনে দুঃখ কষ্ট এলে শুধু ভয় পাওয়া বা হতাশ হওয়া উচিত নয়, বরং ভাবতে হবে এই কষ্ট আমাকে কি শেখাতে এসেছে। অনেক সময় সমস্যায় মানুষকে শক্তিশালী, ধৈর্যশীল ও সচেতন করে তোলে। যেমন ধরো পরীক্ষায় ফেল করলে আমরা বুঝতে পারি কোথায় পড়ার ঘাটতি ছিল, এবং পরের বার আরো ভালো ফলের প্রস্তুতি নিতে আমরা এগিয়ে যাই। বন্ধুর বিশ্বাসঘাতকতা হলে আমরা শিখি কাকে বিশ্বাস করা উচিত, এবং মানুষ চেনার অভিজ্ঞতা বাড়ে। আবার পরিবারের পরিবারের আর্থিক কষ্ট এলে মানুষ ছোট থেকে দায়িত্বশীল হতে শেখে। অর্থাৎ কষ্ট শুধু নয়, এটি জীবনের একটি শিক্ষক, যা আমাদের ভেতর থেকে আরো শক্ত করে তোলে। তাহলে কালামের বাবা এখানে কি বলতে চাইলেন, আমরা বুঝলাম যে জীবনে বিপদ আসবে, আর আমাদের ওই আহ, যন্ত্রণার যে প্রাসঙ্গিকতা, বা যেটাকে আমরা বলছি এখানে রিলেভেন্স মানে গুরুত্ব, আমাদের যন্ত্রণাটা কেন এসেছে, আসার কারণ কি, সেটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এই লাইনটি লক্ষ্য রাখো, এটা আমরা স্প্লিটিং প্লাস জয়নিং এর জন্য রাখলাম, স্প্লিটিং প্লাস জয়নিং, স্প্লিটিং সেই সাথে থাকলো জয়নিং। তাহলে এই লাইনটি ভিভিআই স্প্লিটিং এন্ড জয়নিং এর জন্য। এখানে এমসিকিউ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিংস, এই জায়গাটা এমসিকিউ এর জন্য গুরুত্ব দেবে। নেক্সট দেখো এখানে একটু ওয়ার্ড মিনিং গুলো যদি আমরা পড়ি, দেখো আমার সাথে সাথে সবাই বলবে ট্রাভেলস সমস্যা, যেমন ডিফিকাল্টিস, হার্ডশিপ, সাফারিংস। তাহলে সাফারিংস, হার্ডশিপ, ডিফিকাল্টিস, ট্রাভেলস, এগুলোর মিনিং হচ্ছে সমস্যা। অ্যান্টোনিম হিসেবে যেমন কমফোর্ট মানে স্বস্তি। নেক্সট দেখো আন্ডারস্ট্যান্ড, রিয়েলাইজ, কম্প্রিহেন্ড, গ্রাস্প, বেঙ্গলি মিনিং হচ্ছে বুঝতে পারা। অ্যান্টোনিম কি হবে, ইগনোর, হ্যাঁ উপেক্ষা করা। এবার রিলেভেন্স, সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স, ভ্যালু। ওকে, কি বললাম, রিলেভেন্স, সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স, ভ্যালু, মিনিং হচ্ছে গুরুত্ব। অ্যান্টোনিম কি, ইররিলেভেন্স মানে অপ্রাসঙ্গিকতা। সাফারিংস, পেইন, মাইজারি, হার্ডশিপ কি কষ্ট। অ্যান্টোনিম হবে হ্যাপিনেস, সুখ। এইভাবে এখন থেকে তোমরা সিনোনিম এবং অ্যান্টোনিমের উপর গুরুত্ব দেবে, যাতে তোমাদের ভবিষ্যতে পরবর্তীকালে এগুলি কাজে লাগে। ওকে,
তো চলো এবার আরেকটা জিনিস আলোচনা করি। এই বাক্যটি ছিল একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দুটি ক্লজ রয়েছে, ট্রাভেলস কাম সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট মিন্স অ্যাডভার্বিয়াল ক্লজ, আর হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রিন্সিপাল ক্লজ। তার মানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এটি কোন টেন্সে লেখা? এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে লেখা। এখানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে অ্যাডভার্বিয়াল ক্লজের একটি কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, নেক্সট দেখি। অ্যাডভার্সিটি, কালামের বাবা বলছে যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ভিভিআই লাইনটা, ভিভিআই। তো মনে রাখতে হবে যে অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটি হচ্ছে খারাপ সময়গুলো বা আমরা বলি দুঃসময়গুলো কি করে সর্বদাই সুযোগ দেয়। কিসের সুযোগ দেয়? হ্যাঁ, কি অপরচুনিটিস মানে সুযোগ দেয় কিসের? ইন্ট্রোস্পেকশন, আত্ম উপলব্ধি মানে নিজের দিকে তাকানো। তাহলে আমাদের জীবনের দুঃসময়গুলো কিন্তু আমাদের নিজের দিকে তাকানোর কিন্তু একটা সুযোগ করে দেয়। তার মানে কালামের বাবা এখানে বলতে চেয়েছেন যে জীবনের খারাপ সময় আমাদের নিজের ভেতরের দিকে তাকানোর সুযোগ দেয়। সুখের সময়, সুখের সময় মানুষ অনেক কিছু বুঝতে পারে না, কিন্তু দুঃখের সময় সে নিজের ভুল, দুর্বলতা, সত্যিকারের অবস্থা উপলব্ধি করতে পারে। যেমন ধরো, পরীক্ষায় খারাপ ফল হলে ছাত্র ভাবতে শুরু করে সে কোথায় ভুল করেছে, কতটা পরিশ্রম করেছে। ব্যবসায় ক্ষতি হলে একজন মানুষ বুঝতে পারে তার সিদ্ধান্তে কোথায় ভুল ছিল এবং ভবিষ্যতে কিভাবে সতর্ক হতে হবে। বন্ধুত্ব ভেঙে গেলে মানুষ বন্ধুত্ব ভেঙে গেলে মানুষ আচরণও বিচার করে সে নিজে কোথায় ভুল করছে কিনা, তাই না? অর্থাৎ একটি ছেলে একটি মেয়েকে খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটি তাকে প্রতারণা করলো। তখন সে বুঝতে পারলো শুধু আবেগ নয়, মানুষকে চিনেও বিশ্বাস করতে হয়। এই কষ্ট তাকে ভবিষ্যতে আরো সচেতন হতে শেখালো। তাহলে চলো এবার এই লাইন থেকে আমরা গ্রামাটিক্যাল বিষয়গুলো ব্যাখ্যা করি। যেমন এখানে অ্যাডভার্সিটি সাবজেক্ট, দ্যাট মিন্স হার্ডশিপ, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা। এখানে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট এখানে অ্যাক্টিভ ক্লজ, অর্থাৎ এখানে অ্যাডভার্সিটি প্রেজেন্ট প্রিন্সিপাল ক্লজ। আর এখানে অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এই জায়গাটি কিন্তু এমসিকিউ এর জন্য অতীব গুরুত্বপূর্ণ, মনে রাখবা এমসিকিউ এর জন্য। অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন মানে যে সেলফ অ্যানালিসিস, নিজেকে বিচার করা। মনে রাখবে। এই বাক্যটি সিম্পল সেন্টেন্স, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সও বলতে পারো। এখানে একটি ক্লজ রয়েছে, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা। তো চলো একটু ওয়ার্ড। এবার এইসব কথা শুনে কালাম তার বাবাকে কিন্তু প্রশ্ন করবে। দেখো কি বলছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প এন্ড অ্যাডভাইস, আই আস্ক, এরপরে লাইনটা আছে আই আস্ক মাই ফাদার। তার মানে কালাম তার বাবাকে জিজ্ঞাসা করছে যে তুমি কেন বলো না এই মানে এই বিষয়গুলো, অর্থাৎ এই যে আধ্যাত্মিক বিষয়গুলো, যে ওই সমস্ত জনগণকে যারা আসে তোমার কাছে কিসের জন্য? সাহায্যের জন্য। কালাম তার বাবাকে কিন্তু এটা জিজ্ঞাসা করলো। তার মানে এখানে এই লাইনে লেখক তার বাবাকে প্রশ্ন করলেন, কালাম জয়নুল আবদিনকে প্রশ্ন করলেন, যখন মানুষ তোমার কাছে সমস্যা নিয়ে আসে তুমি হ্যাঁ তখন তাদের কেন এই গভীর জীবন দর্শনের কথা বলনি? এই লাইনটা হচ্ছে দিস ইজ অ্যানাদার ফিলোসফি অফ কালামস ফাদার। এই যে লাইনগুলো যে আমরা পড়লাম এগুলো হচ্ছে কালামের বাবার ফিলোসফি বা দর্শন। কেন তাদের বোঝাও না যে কষ্টের মধ্যেও শিক্ষা আছে? এই প্রশ্নের মধ্যে কৌতূহল ও সামান্য বিস্ময় আছে। লেখক ভাবছেন, মানে জয়নুল আবদিন ভাবছেন, যদি এই শিক্ষাগুলো এত গুরুত্বপূর্ণ হয় তাহলে সবার জানা উচিত। মানে কালাম কিন্তু এটা ভাবছেন। তার মানে একজন শিক্ষক যদি জানেন যে ব্যর্থতা থেকে সাফল্য আসে, তাহলে ছাত্রদের সেই সত্য শেখানো দরকার। একজন ডাক্তার রোগের কারণ জীবনযাত্রার মানে একজন ডাক্তার যদি জানেন যে আমাদের রোগের যে কারণগুলো আসলে কি আমাদের অভ্যাসের কিন্তু ভুল, তাই না? একজন বাবা যদি জানেন ধৈর্যের মূল্য, তার সন্তানের ভুলের সময় শুধু বকা না দিয়ে তাকে বুঝিয়ে বলা উচিত। বন্ধুরা যখন কি করে মন খারাপ নিয়ে আসে তখন শুধু সান্ত্বনা নয়, সঠিক পথও দেখানো দরকার। কেউ প্রেমে আঘাত পেলে ভুলে যাও বললেই হয় না, হ্যাঁ, তাকে বোঝাতে হয় কিভাবে সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। অর্থাৎ সত্যিকারের সাহায্য শুধু সমস্যার সমাধান নয়, মানুষকে নিজের ভেতরে শক্তি চিনতে শেখানো এক ধরনের কি বড় সাহায্য। ওকে, কিন্তু কালামের বাবা উত্তর দেবেন কালামকে। এবার হি পুটস হিজ হ্যান্ডস, হি রেফার্স টু জয়নুল আবদিন। জয়নুল আবদিন তার হাত রাখলেন কোথায়?
অন মাই শোল্ডার্স, কালাম বলছে যে আমার কাঁধে আমার বাবা আমার হাত রাখলেন, অ্যান্ড লুকড স্ট্রেইট ইনটু মাই আইস, আর আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। অর্থাৎ এখানে জয়নুল আবদিন বোঝাতে যাচ্ছেন যে তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছেন। অর্থাৎ বাবা সন্তানের সঙ্গে গুরুতর বিষয় নিয়ে কথা বলার আগেই তার চোখের দিকে কিন্তু তাকান। অনেক সময় দেখা যায় বাবারা সন্তানকে কিছু গুরুত্বপূর্ণ টপিক বললে বা কোনো বিষয় শেয়ার করলে কিন্তু সন্তানের দিকে অবশ্যই আগে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। এবার নেক্সট দেখো, ফর কোয়াইট সাম টাইম, কিছুক্ষণের জন্য হি সেড নাথিং। অর্থাৎ হি বলতে জয়নুল আবদিন কিন্তু কিছুই বললেন না, কালামের দিকে কিন্তু তাকিয়ে আছে। অ্যাজ ইট যেন হি ওয়াজ জাজিং, যেন তিনি বিচার করছিলেন। অর্থাৎ জয়নুল আবদিন বিচার করছিলেন, কি বিচার করছিলেন? মাই ক্যাপাসিটি, আমার সক্ষমতা কিসের প্রতি? টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, অর্থাৎ কালাম তার বাবার কথাগুলো কতটুকু বুঝতে পারলো বা কতটুকু বুঝতে পারবে, সেই সক্ষমতাটা কিন্তু কালামের বাবা বোঝার চেষ্টা করছেন। ওকে, এখানে ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই দেখে নেব। এই সেন্টেন্সটিতে লক্ষ্য করো, এটি কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে অ্যাজিভ রয়েছে, অ্যাজিভের পরে কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ রয়েছে। এটা আমরা জয়নিং প্লাস স্প্লিটিং এর জন্য ভিভিআই প্লাস স্প্লিটিং, ওকে, জয়নিং প্লাস স্প্লিটিং এর জন্য রাখলাম। আচ্ছা, এখানে ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই পড়ে নিতে হবে। জাজিং বিচার করা অথবা অ্যাসেসিং বলতে পারি, ইভ্যালুয়েটিং বলতে পারি। অ্যান্টোনিম হচ্ছে ইগনোরিং। তারপর হচ্ছে ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে হচ্ছে ক্ষমতা, যেমন এবিলিটি, ক্যাপাবিলিটি। অ্যান্টোনিম হচ্ছে ইনএবিলিটি। কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা, যেমন সিনোনিম হিসেবে আন্ডারস্ট্যান্ড, গ্রাস, ওকে, অথবা আমরা অ্যান্টোনিম বলতে মিস আন্ডারস্ট্যান্ড, ওকে। তার মানে আচ্ছা, যাই হোক, এবার দেখো 4 নম্বর লাইন, দেন তারপর হি আনসার্ড, হি বলতে জয়নুল আবদিন কি করলো? উত্তর দিল। কিভাবে? ইন আ লো ডিপ ভয়েস, মানে কালামকে কিন্তু উত্তরগুলো দিল কিভাবে? একটা নিচু গভীর স্বরে। হুম, তার মানে কোন অভিজ্ঞ ব্যক্তি জীবনের শিক্ষা ধীরে ও চিন্তাশীল ভাবেই দেয়। অভিজ্ঞরা সবসময় লক্ষ্য করবে, তারা যদি কাউকে কিছু শেখায় বা বোঝায়, তো সেটা কিন্তু ধীর গতিতে চিন্তাশীল ভাবে কিন্তু উত্তর দেন। তাহলে মনে রাখতে হবে এটা এমসিকিউ এর জন্য, যে কালামের বাবা কিভাবে উত্তর দিয়েছিল? ইন আ লো অ্যান্ড ডিপ ভয়েস। মনে রাখবে যে হাউ ডিড কালামস ফাদার জৈনুলাবদিন আনসার টু কালাম, তাহলে কালামস ফাদার জৈনুলাবদিন আনসার টু কালাম ইন আ লো ডিপ ভয়েস, ভিভিআই এমসিকিউর জন্য। এই বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা, এখানে একটি ক্লজ রয়েছে, প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, ভিভিআই মনে রাখবে। আর এটি আমরা সিম্পল সেন্টেন্সের জন্য রাখলাম, জয়নিং এর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, সমপরিমাণে জয়নিং এ কিন্তু ভিভিআই যায়। ওকে, আচ্ছা নেক্সট, হিজ আনসার, ওকে, হিজ আনসার মানে তার উত্তরগুলো, তার কালামের বাবার যে আনসার অফ জয়নুল আবদিন ফিল্ড মি, অর্থাৎ কালামকে ভরিয়ে দিল, কিসে ভরিয়ে দিল? উইথ ফ্রেন্ডস এনার্জি, একটা অদ্ভুত শক্তিতে, অ্যান্ড এনথুজিয়াজম, আর উৎসাহে। তার মানে এখানে সত্যিকারের জ্ঞান মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। আসলে সত্য কিছু শিখলে, সত্য কিছু জানলে আমরা সত্যের মাধ্যমে মুক্ত হতে পারি। কারণ আমরা জানি যে সত্যই একমাত্র আমাদেরকে কি করতে পারে? মুক্তি মুক্তি দিতে পারে। কারণ গীতায় বলা হয়েছে যে মানে সত্যর থেকে পবিত্র আর কিছু হতে পারে না, বা জ্ঞানের থেকে পবিত্র আর কিছু হতে পারে না। আমরা অনেক সময় দেখেছি যে অনুপ্রেরণামূলক বক্তৃতা শুনে কিন্তু আমাদের পড়াশুনো করতে কিন্তু ইচ্ছে করে। কিন্তু কালামের বাবা কালামকে উত্তর দিচ্ছেন, whenever human beings, যখন মানুষেরা find themselves alone, নিজেদেরকে একা একা খুঁজে পায়, বা যখন মানুষরা নিজেদেরকে একা মনে করে, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, দে স্টার্ট, তখন তারা কি করে? লুকিং ফর, খোঁজে, কি খোঁজে? কোম্পানি মানে সঙ্গ। অর্থাৎ মানুষ যখন একাকিত্ব বোধ করে তখন তারা কি করে? সঙ্গী খুঁজতে শুরু করে, তাই না? এখানে এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্সে লেখা, whenever দিয়ে বাক্যটি শুরু হয়েছে। এখানে দুটি ক্লজ, হিউম্যান বিংস ফাইন্ড একটি ক্লজ, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর হলো দে স্টার্ট লুকিং ফর, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ওকে, এখানে ওয়ার্ড মিনিং গুলো দেখো, অ্যালোন একা, সিনোনিম লোনলি, সলিটারি, হ্যাঁ, অ্যান্টোনিম কি? টুগেদার। ন্যাচারাল মানে স্বাভাবিক, সিনোনিম কি হবে? নরমাল, ইউজুয়াল। অ্যান্টোনিম কি? ওকে, আর্টিফিশিয়াল,
কোম্পানি মানে সঙ্গ, সিনোনিম হচ্ছে কম্পানিয়নশিপ বলতে পারি, অ্যাসোসিয়েশন বলতে পারি, অ্যান্টোনিম হচ্ছে কি আইসোলেশন। কালামের বাবা জনিল আরো বলছে যে হোয়েন এভার, যখনই দে আর ইন ট্রাভেল, অর্থাৎ মানুষরা যখন বিপদে পড়ে, দে লুক ফর সামওয়ান, তারা কি করে, কারোর খোঁজ করে বা অন্য কাউকে খোঁজে। কেন? টু টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করার জন্য। তাহলে কালামের বাবা এখানে কি বলতে চাচ্ছেন, যে মানুষ একা সব সমস্যা সমাধান করতে পারে না। ওকে, বিপদের সময় সে স্বাভাবিকভাবেই এমন একজনের আহ, সাহায্য চায়, যে তাকে সমর্থন, সাহস বা সঠিক পরামর্শ দিতে পারে। এই প্রবণতা মানুষের পারস্পরিক নির্ভরতা ও সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সহযোগিতা, সহমর্মিতার মাধ্যমেই মানুষ অনেক কঠিন পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হয়। ধরো একজন অসুস্থ ব্যক্তি হ্যাঁ দ্রুত সুস্থ হওয়ার জন্য ডাক্তারের সাহায্য নেয়। ঠিক তেমনি পরীক্ষার আগে কোনো কঠিন বিষয় বুঝতে না পারলে ছাত্ররা কিন্তু শিক্ষক বা বন্ধুর সাহায্য নেয়। দুর্ঘটনার সময় মানুষ পুলিশ বা উদ্ধারকর্মীদের সাহায্য চায়। ছোট শিশু পড়ে গেলে তার বাবা মা মায়ের কাছে হ্যাঁ কি করে সাহায্যের জন্য দৌড়ে যায়। কোনো আর্থিক সমস্যায় পড়লে মানুষ আত্মীয় স্বজন বা বন্ধুদের সহায়তা চায়। প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষ সরকারি ও বেসরকারি সংস্থার সাহায্য গ্রহণ করে। তাহলে আমরা বুঝলাম মানুষ হচ্ছে সামাজিক জীব, যে তারা একসঙ্গে বসবাস করতে চায়। এই বিষয়টা আমরা শিখেছি আদিম মানুষের মানে নৈতিকতা থেকে। আদিম মানুষরা কি করতো, তারা কিন্তু জঙ্গলে দলবদ্ধ হয়ে বসবাস করত। তাহলে কালামের বাবা বলছেন যে মানুষরা বিপদে পড়লেই তারা কিন্তু এমন কাউকে খোঁজে যে যেটাকে সাহায্য করতে পারবে। ওই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে মানুষ বিপদে পড়লেই তারা কিন্তু তাদের এমন কাউকে খুঁজবে যারা তাদেরকে সাহায্য করবে। তাহলে বিপদে পড়লেই মানুষ মানুষের পাশে যায়। এইভাবে কিন্তু কালামের বাবা কালামকে উত্তর দিচ্ছেন। তাহলে এই বাক্যটিতে লক্ষ্য করে এমসিকিউর জন্য হতে পারে দে আর ইন ট্রাভেল, ট্রাভেলটাকে মনে রাখবে। এবার এটা এমসিকিউর জন্য হতে পারে দে লুক ফর সামওয়ান, অর্থাৎ সামওয়ান কিসের জন্য, টু হেল্প দেম। এখানে তিনটে এমসিকিউ বললাম, ট্রাভেল, সামওয়ান আর হচ্ছে টু হেল্প দেম। দেখো এই বাক্যটি কমপ্লেক্সে লেখা, কারণ হচ্ছে এই বাক্যে দেখো দুটি ক্লজ পাচ্ছি, দে আর হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, আর দে লুক ফর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে আমরা বুঝতেই পারছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা আমরা জয়নিং এর জন্য রাখলাম প্লাস স্প্লিটিং এর জন্য রাখলাম। ওকে, জয়নিং প্লাস স্প্লিটিং দুটোই কিন্তু আমরা রাখলাম। এটা জয়নিং ও কাজে দেবে, স্প্লিটিং ও কাজে দেবে। আচ্ছা, এখানে নেক্সট চলে যাই। আবার বলছে কালামের বাবা যে হোয়েনেভার দে রিচ অ্যান ইম্পাসিভ, যখনই তারা কি হয় একটা অচলা অবস্থায় পৌঁছায়, এমনই একটা অবস্থা মানুষের যে চলতে পারছে না, ঠিক তখনই দে লুক টু সামওয়ান, তারা এমন কাউকে খোঁজে, টু শো দেম দা ওয়ে আউট, অর্থাৎ তারা এমন কাউকে খোঁজে, হ্যাঁ যা মানে এমন খোঁজে বা কাউকে খোঁজে যেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে। অর্থাৎ তারা এমন কাউকে খোঁজে যারা তাদেরকে কি করতে পারে, পথ দেখাতে পারে, তাই না? তার মানে জীবনের বিভিন্ন সময়ে এমন সমস্যার সম্মুখীন হয় যার সমাধান সে নিজে খুঁজে পায় না, তখন একজন অভিজ্ঞ বা জ্ঞানী মানুষের পরামর্শ তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই লাইনটি বোঝায় যে সঠিক নির্দেশনা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অনেক সময় সংকট থেকে বেরিয়ে আসে। যেমন ধরো উদাহরণ, একজন ছাত্র ভবিষ্যতে কোনো বিষয় নিয়ে পড়বে, তা নির্ধারণ করতে শিক্ষকের পরামর্শ, কোনো ব্যবসায় ক্ষতির সম্মুখীন হলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করে, পারিবারিক সমস্যায় পড়লে মানুষ প্রবীণ সদস্যদের মতামত চায়, চাকরি নির্বাচন করতে অনেকেই ক্যারিয়ার কাউন্সিলের সাহায্য নেয়, খেলোয়াড়রা উন্নতির জন্য কাছের কোচের নির্দেশনা অনুসরণ করে, কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষ বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে আলোচনা করে। ওকে, নেক্সট লাইন দেখো, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, ভিভিআই লাইন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। লঙ্গিং ডেজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, অর্থাৎ জীবনে পুনরাবৃত্তি অর্থাৎ বারবার ফিরে আসা কি যন্ত্রণা, আকাঙ্ক্ষা, ইচ্ছা কি নিজস্ব সাহায্যকারীদেরকে খুঁজে নেয়। তাহলে এই লাইনটা লক্ষ্য করো, এটি সবসময় মনে রাখবে। এই লাইনটির ভার্ব হচ্ছে
হ্যাঁ, ফাইন্ডস, এটা একটা ফাইনাইট ভার্ব। এই লাইনটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা, এটি একটি সিম্পল সেন্টেন্স কারণ এখানে একটাই ক্লজ রয়েছে। ওকে, নেক্সট। তার মানে এখানে কালামের বাবা কি বলতে চাইলেন, যে মানুষের জীবনে নানা ধরনের মানসিক চাহিদা, দুঃখ, আশা ও স্বপ্ন থাকে, তোমার আমার সবার। যখন সে কোনো কষ্ট বা মানসিক অস্থিরতার মধ্যে থাকে, তখন এমন কাউকে খুঁজে নেয় যে তাকে বুঝতে পারে এবং মানসিক সমর্থন দিতে পারে। বন্ধু, পরিবার, শিক্ষক বা উপদেষ্টা সকলেই মানুষের জীবনে এই বিশেষ সাহায্যকারীর ভূমিকা পালন করতে পারে। ধরো বাস্তব উদাহরণে কোনো ব্যক্তি মানসিক মানসিক কষ্ট পেলে মানসিক কষ্ট পেলে তার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কথা বলে স্বস্তি পায়। একজন ছাত্র নিজের লক্ষ্য অর্জনের জন্য শিক্ষকের উৎসাহ ও পরামর্শ গ্রহণ করে। পরিবারের কোনো সমস্যায় মানুষ বাবা মায়ের সাহায্য ও সমর্থন খোঁজে। হতাশাগ্রস্ত মানুষ কাউন্সিলের পরামর্শ নিয়ে মানসিক শক্তি পায়। একজন খেলোয়াড় কোচের অনুপ্রেরণায় কি করে নতুন উদ্যম অনুশীলন শুরু করে, তাই না? নেক্সট লাইন দেখো, ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, বলছে কারণ ওই সমস্ত জনগণ যারা আমার কাছে আসতো তখন ইন ডিস্ট্রেস, অর্থাৎ ডিস্ট্রেস মানে কি, বিপদে পড়ে বা দুর্দশাগ্রস্ত অবস্থায়। আমি শুধু কি করতাম, যে আই এম বাট আ গো বিটুইন। এখানে লাইনটা দেখো, গো বিটুইন। এই যে গো বিটুইন মানে কি, আই এম বাট আ গো বিটুইন। মানে এখানে কালামের বাবা যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে আমি শুধু কি মধ্যস্থকারী বা মেডিয়েটর হিসেবে, আই এম বাট আ গো, আমি শুধু ছিলাম একজন মধ্যস্থকারী বা মেডিয়েটর। মধ্যস্থকারী বলতে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন কারী ছিলাম। আমি শুধু বলতাম যে আমি কিছু করি নাই, কিন্তু ঈশ্বর করেছে। তাহলে মধ্যস্থকারী কিভাবে, ইন দেয়ার এফোর্ট টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস, অর্থাৎ আমি শুধু কি করতাম, যে ডেমনিক ফোর্সেসকে তাড়িয়ে দিতাম, বা ঐশ্বরিক যে একটা দানব, একটা যে অশুভ শক্তি আছে সেটাকে আমি তাড়িয়ে দিতাম, প্রপিসিয়েট করতাম। কিভাবে, উইথ প্রেয়ার্স এন্ড অফারিংস, যে প্রার্থনা দিয়ে আর, মানে কালামের বাবা এখানে একটা মধ্যস্থকারী হিসেবে কাজ করতেন, একটা মেডিয়েটর হিসেবে কাজ করতেন। তার মানে কালামের বাবা এখানে বোঝাতে চাচ্ছেন যে আম, মানুষ অনেক সময় নিজের সমস্যা ও ব্যর্থতার প্রকৃত কারণ খোঁজে না, তাই না? আমরা অনেক সময় নিজের ব্যর্থতার কারণ দেখি না, আমি কেন ব্যর্থ হলাম নিজের দোষটা দেখি না। আমরা সব সময় কি করি, কোনো অদৃশ্য শক্তিকে দায়ী করি। তারা মনে করে প্রার্থনা বা নিবেদনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে সমস্যার মূল কারণ খুঁজে বের করে তার সমাধানের জন্য কিন্তু বাস্তব পদক্ষেপ নেওয়াই গুরুত্বপূর্ণ। অনেক সমাজে প্রচলিত অনেক কুসংস্কার আছে যে আমার এই সমস্যার মূল কারণ কি, এটা আমরা খুঁজে বের করি না। আমরা মনে করি কি ঝাড়ফুঁক আর কিছু অমুক করে কিন্তু আমরা আমাদের সমস্যা সমাধান করতে চাই। আসলে আমাদের সমস্যার মূল কারণ কি সেটা কিন্তু আমরা কেউ খুঁজে বের করার চেষ্টা করি না। ওই কারণেই আমাদের সমস্যা সমাধান হয় না। তাহলে সমস্যা সমাধানের জন্য আমাদের কি করতে হবে, বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধরো রিয়েল এক্সাম্পলে, একজন ছাত্র পড়াশোনা না করে পরীক্ষায় খারাপ ফল করলে ভাগ্যকে দোষ দেয়। কোনো ব্যক্তি ব্যবসায় ক্ষতির জন্য শুধু দুর্ভাগ্যকে দায়ী করে। এবার চিকিৎসা না নিয়ে শুধু অলৌকিক সমাধানের আশায় বসে থাকা, নিজের ভুল স্বীকার না করে সবকিছুর জন্য অন্যকে দোষ দেওয়া, পরিশ্রম না করে শুধু ভাগ্যের উপর নির্ভর করা, প্রস্তুতির অভাব থাকা সত্ত্বেও ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দায়ী করা, তাই না? নেক্সট লাইন, কালামের বাবা আরো বলছেন, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ। এমনকি আমি যে কাজটা করি, যে প্রার্থনা দিয়ে, অর্ঘ্য দিয়ে আমি যে অশুভ শক্তিকে তাড়িয়ে দেই, এটা কিন্তু সঠিক কাজ নয়। কারণ সবসময় আমাদেরকে ভরসা রাখতে হবে কার উপর, আল্লাহর উপর আমাদেরকে ডিপেন্ডেন্ট হতে হবে। কারণ যা কিছু করতে পারেন তিনি হলেন আমাদের স্রষ্টা, আমাদের আল্লাহ। এন্ড নেভার শুড বি ফলোড। আর এই যে প্রার্থনা, অর্ঘ্য, এটা কিন্তু ফলো করা উচিত নয়। কে বললেন, কালামের বাবা। কাকে বললেন, কালামকে বললেন। অর্থাৎ লেখক এখানে স্পষ্ট ভাবে বলতে চাইলেন, মানে জয়নুল আবদিন এখানে বললেন যে সমস্যা সমাধানের জন্য অন্ধবিশ্বাস, কুসংস্কারের উপর নির্ভর করা ভুল। আর এগুলি হচ্ছে অন্ধবিশ্বাস, তাই না? একজন মানুষের উচিত যুক্তি, জ্ঞান আর আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সমস্যার মোকাবিলা করা। বাস্তব জীবনে সফল হতে হলে নিজের দায়িত্ব গ্রহণ করতে হবে এবং সঠিক উপায়ে সমাধান খুঁজতে হবে। তো আমাদের বাস্তব জীবনে আমরা একটা জায়গায় প্রচলিত, বাচ্চাদের কোনো অসুখ হলে আমরা বলি ঝাড়ফুঁক দিতে হবে, অমুক ধরেছে তমুক ধরেছে, অমুক তাবিজ ব্যবহার করতে হবে। আসলেই আল্লাহর উপর আমরা বিশ্বাস রাখি না। মনে রাখতে হবে যে ব্যক্তিরা আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল, দুঃখে
সুখে আল্লাহকে স্মরণ করেছিল, তারা সবার আগে জান্নাতে বা স্বর্গে প্রবেশ করবে। দেখো বাস্তবে যদি আমরা দেখি যে একজন ছাত্র পড়াশোনা না করে সৌভাগ্যের আশায় থাকে, তাহলে ভালো ফল করা কঠিন হবে। চাকরি পাওয়ার জন্য নিয়মিত প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এবার অসুস্থ হলে চিকিৎসার পরামর্শ নেওয়া উচিত, কুসংস্কার নয়। খেলাধুলায় সফল হতে নিয়মিত অনুশীলন দরকার, শুধু আশা নয়। জীবনের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা ও পরিশ্রম অপরিহার্য। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স, পার্থক্য বিটুইন এ ফেয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, অর্থাৎ ভাগ্য সম্পর্কে ভয়পূর্ণ দৃষ্টিভঙ্গি, and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves, আর সেই দৃষ্টিভঙ্গি যেটি আমাদেরকে আমাদের ভেতরের সফলতার শত্রুকে খুঁজে বের করবে। তার মানে এই লাইনটিতে লেখক কি বলতে চেয়েছেন? এই লাইনটি আমাদের শেখায় যে জীবনের ব্যর্থতার জন্য সবসময় ভাগ্য বা বাইরের পরিস্থিতিকে দোষ দেওয়া উচিত নয়। অনেক সময় আমাদের নিজের ভয়, অলসতা, আত্মবিশ্বাসের অভাব এবং দুর্বলতাই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই প্রকৃত উন্নতি করতে হলে নিজের ভুল ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করতে হবে। আত্মবিশ্লেষণ এবং আত্ম উন্নয়নই প্রকৃত সাফল্যের ভিত্তি। অর্থাৎ আমাদের একটা চার্ট করতে হবে, একদিকে ভালো কাজ, একদিকে মন্দ কাজ, অর্থাৎ একদিকে গুড সাইড আর একদিকে হচ্ছে ব্যাড সাইড। আমরা সারাদিনে যে কাজগুলি করি, কতগুলি ভালো করি, কতগুলি মন্দ করি, এটা একটা অঙ্ক কষা উচিত। কারণ কি, এই কাজের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সফলতা আসতে পারে। আমাদের সারাদিনের কাজে আমরা বেশিরভাগ অলসতা, খারাপ কাজ, কথা না শোনা, হ্যাঁ, আর ভালো কাজের সংখ্যা আমাদের খুবই কম। এই জন্য আমরা অনেক সময় কি করি, নিজের ভুলগুলো আমরা দেখতে পাই, নিজের ত্রুটিগুলো আমরা চিহ্নিতকরণ করি না। অন্যের দোষ দেখার আগে আমাদের উচিত নিজের দোষটা দেখা। আমি কতটুকু ভালো, আমি কতটুকু সঠিক, আমি সঠিক তো, আমি মানুষ হিসেবে কতটুকু, আমার মধ্যে মনুষ্যত্ব, বিবেক এগুলো আছে তো। কিন্তু না, আমরা অন্যের দোষ খুঁজি, এই জন্য আমরা এগোতে পারি না। আমার নিজের ভেতরের কমতিগুলো আমাকে দেখতে হবে। কেউ আমাকে পাত্তা দিচ্ছে না, কেউ আমাকে ইগনোর করছে, কেউ আমার কথাটা শুনতেছে না। কেন শুনতে চাচ্ছে না আমার কথাগুলো? তার মানে এর যে মূল কারণ, রিজন, এটা আমাকেই খুঁজে বের করতে হবে। এই লাইনে কিন্তু সেটা বলা হচ্ছে। আত্মবিশ্লেষণ, নিজেকে বিশ্লেষণ করা, হ্যাঁ, আর আত্ম উন্নয়ন। আমাদের ভুল কি, কে কি খায়, কে কার কোনটা পছন্দ, আমরা অন্যের পছন্দ নিয়ে চলি। শাহরুখ খান কি ঘড়ি পড়ছে, সালমান খান কি সিনেমা করছে, অন্যরা কিভাবে চলছে, অন্যদেরকে আমরা কপি করি, কিন্তু আমরা নিজেকে কোনোদিনও আত্মবিশ্লেষণ করেছি? নিজেকে কোনোদিন আত্ম উন্নয়ন আমরা করেছি? নিজের যে একটা উন্নয়ন, তাহলে এই আত্মবিশ্লেষণ আর আত্ম উন্নয়ন করতে পারি না বলেই তো আমাদের সাফল্য আসে না। আর এটা আমাদের কেন হয় না? কারণ আমাদের ওই যে ভাগ্য সম্পর্কিত ভয় জর্জরিত পরিহাস, মানে কপালে যা আছে তাই হবে। আমাদের এই কথাটা যে কপালে যা আছে তাই হবে, তাই না? যে বিধি দেখে নেবে, আল্লাহ আমাদের খাওয়াবে। দেখো, আল্লাহ খাওয়াবে ঠিকই আছে, ঈশ্বর আমাদের সফলতা দেবেন ঠিকই আছে, কিন্তু পছন্দটা আমার, প্ল্যানিংটা আমার, সবকিছু আল্লাহর হাতে, সবকিছু ঈশ্বরের হাতে, তা না। আমাদেরকে আগে চেষ্টা করতে হবে। আমাদের হাত দেওয়া হয়েছে, পা দেওয়া হয়েছে, ব্রেইন দেওয়া হয়েছে, আমাদের এমন কিছু ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে যার মাধ্যমে আমরা ভালো কিছু করতে পারি। আর এটা দেখে খুশি হয়ে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন। তার মানে আমরা কোনোদিনও আত্মবিশ্লেষণ করেছি? তোমরা যারা স্টুডেন্টরা রয়েছো, তুমি কতটুকু ভালো, তুমি কতটুকু অন্যের ব্যাপারে কম কথা বলো? কিন্তু বেশিরভাগ সমাজে আমরা কি দেখি, বেশিরভাগ ছেলে মেয়েরা আমরা অন্যের ব্যাপারে বেশি কথা বলি। আমি নিজের ব্যাপারে ভাবি না, আমি কাল কি করব, 3 দিন পর আমি কি করব, একটু পরে আমার কি করা উচিত, আমার সফলতা কিভাবে আসবে, আমরা কেউই ভাবি না। আমরা একটা জিনিস যদি ভয় জর্জরিত, ভাগ্য সম্পর্কে আমরা ভয় জর্জরিত, যে অলসতা, দুর্বলতা, ভয়, যে আমরা মনে করি কপালে যা আছে তাই হবে। না, কপালে যা আছে তাই। আমরা এই দুনিয়াতে এসেছিলাম আদম নবী থেকে শুরু করে আজকে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম থেকে শুরু করে, মানে আদম নবী থেকে মোহাম্মদ নবী পর্যন্ত, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে, হ্যাঁ, হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জামানা থেকে শুরু করে আমরা যে এসেছি, কর্মফলে এসেছি। আমরা ভুল করেছিলাম অতীতে, তার ফল এই দুনিয়াতে। আবার আমাদের কর্মফলের মাধ্যমে হয় আমরা বেহেশত, নাহলে নরকে যাব।
আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই লাইনটা। তার মানে আমাদের উচিত আমাদের ভেতরের যে দোষ ত্রুটিগুলো সেগুলো খুঁজে বের করা, তাহলেই হয়তো আমরা সফলতার পথটি খুঁজে পেতে পারি। আমরা আজ থেকে কখনোই অন্যদের নিয়ে ভাববো না, ও কি খেলো, আমার পাশের বান্ধবী খেয়েছে কিনা ও ডাজেন্ট ম্যাটার, আমার বাবা খেয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করতে পারি অ্যাটলিস্ট, কিন্তু আমার কাল কি হবে, আমি আমার লাইফটাকে কিভাবে লিড করবো। কারণ আফটার এইচএস পাস করার পর তো গার্জেন তোমাকে টাকা নাও দিতে পারে পড়াশোনার জন্য, তোমাকে নিজে ইনকামের পথ বেছে নিতে হবে। এখন থেকে তোমাকে চেষ্টা করতে, তুমি বড় হয়েছো, ইউ আর 18+, এটা এখানে রাখো, এখানে। Okay? তাহলে রিয়েল এক্সাম্পল দেখি, একজন ছাত্র পরীক্ষায় খারাপ ফল করার পর নিজের পড়ার ঘাটতি খুঁজে বের করে। একজন খেলোয়াড় পরাজয়ের জন্য ভাগ্যকে দোষ না দিয়ে আরো অনুশীলন করে। একজন কর্মচারী নিজের দক্ষতার অভাব বুঝে নতুন প্রশিক্ষণ করে। কোনো ব্যক্তি ব্যর্থতার কারণ হিসেবে অলসতাকে চিহ্নিত করে জীবনযাত্রা পরিবর্তন করে। একজন ব্যবসায়ী নিজের ভুল সিদ্ধান্ত বিশ্লেষণ করে পরবর্তীতে সফল হয়। একজন ছাত্র মোবাইলে বেশি সময় নষ্ট করার কারণে ফল খারাপ হলে সে আবার কি করে, মোবাইলের অভ্যাসটা পরিবর্তন করে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট লাইন দেখো, আই রিমেম্বার, আমার মনে আছে, অর্থাৎ আমি মনে করছি বা আমি মনে করি, মাই ফাদার স্টার্টিং ইজ ডে, আমার বাবা দিন শুরু করতেন at 4 AM, 4টার সময়, বাই রিডিং নামাজ, নামাজ পড়ে, বিফোর ডান, ভোর হওয়ার আগেই। তাহলে এই লাইনটি লিখে রাখো, জয়নিং এর জন্য ইম্পর্টেন্ট, স্প্লিটিং এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই লাইনটি সিম্পল সেন্টেন্সে লেখা। আই রিমেম্বার, এখানে একটি ক্লজ রয়েছে, এখানে স্টার্টিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, স্টার্টিং হচ্ছে মাই ফাদার, অর্থাৎ কালামের বাবাকে ডিসক্রাইব করছে। ওকে, তার মানে এখানে এই লাইনটি লেখকের বাবার শৃঙ্খলাবদ্ধ, ধর্মপ্রাণ, নিয়মতান্ত্রিক জীবনের পরিচয় দেয়। তিনি দিনের শুরুতেই প্রার্থনার মাধ্যমে কি করতেন, মানসিক শক্তি ও আত্মিক শান্তি অর্জন করতেন। এর মাধ্যমে বোঝা যায় যে সফলতার জন্য শুধু কঠোর পরিশ্রম নয়, আত্মনিয়ন্ত্রণ, সহানুবর্তিতা, সময়ানুবর্তিতা এবং আধ্যাত্মিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ। তাহলে একজন মুসলিম কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, বলছে আমি সারা জীবন ধরে, সমগ্র জীবন ধরে, ট্রাই, চেষ্টা করেছি, টু ইমিউলেট, অনুকরণ করার, মাই ফাদার, আমার বাবাকে, মানে কালাম কিন্তু বলছে যে আমি সমগ্র জীবন ধরে আমার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি, নকল করার চেষ্টা করেছি। আর আমরা কাকে নকল করি, ফ্যাক হিরোকে, সালমান খান, শাহরুখ খান, কিং খান, অমুক খান, এদেরকে নকল করি। কিন্তু আমাদের রিয়েল হিরো আমাদের বাবা, আমাদের নিষ্ঠাবান বাবা, যাদের হার্ড ওয়ার্কিং বাবা রয়েছেন, তারা খুবই লাকি। তো আমি বলবো, তোমরা যারা স্টুডেন্টরা, তোমাদের বাবারা পরিশ্রম করে, যেই পরিশ্রম করুক না কেন, তোমরা তোমাদের বাবা মার পরিশ্রমটাকে অবশ্যই সম্মান করবে। কোনো নায়ক নায়িকার সিনেমার, মানে অন্যান্য কোনো ফ্যাশনেবল পার্সনের কিন্তু না, তাদের না, তাদেরকে ফলো করে আমাদের কোনো লাভ নেই। তাহলে এখানে কালাম কি বলছে, যে আমি সমগ্র জীবনে আমার বাবাকে অনুকরণ করেছি, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে আমার বিজ্ঞান ও প্রযুক্তির জগতেও আমি আমার পিতামাতাকে অনুকরণ করেছি বা আমার বাবাকে অনুকরণ করেছি। এখানে এই জায়গাটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিভিআই। ওকে, নেক্সট দেখো, তার মানে এই লাইনে কালাম বলতে চাইলেন যে তিনি উপলব্ধি করেছেন যে প্রকৃত শিক্ষা শুধু বই থেকে আসে না, একজন আদর্শ মানুষের জীবন থেকেও অনেক মূল্যবান শিক্ষা অর্জন করা যায়। ঠিক তেমনি কালামের বাবা ছিলেন একজন হোস্টিয়ার ম্যান, আদর্শ মানুষ। বাবার আদর্শ তাকে বিজ্ঞান ও প্রযুক্তির জগতে সফল হতে অনুপ্রাণিত করেছে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, আই হ্যাভ এন্ডেভার্ড, আমি চেষ্টা করেছি, মানে এখানে ট্রাইড, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যগুলো, রিভিল টু মি, আমার কাছে প্রকাশিত, কার দ্বারা, বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা, অ্যান্ড এবং, ফিল কনভিন্সড, আর আমি বুঝেছি, দ্যাট দেয়ার ওয়াজ দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, আর আমি বুঝেছি একটি স্বর্গীয় ক্ষমতা বা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। তার মানে আমি আমার বাবার শেখানো মৌলিক সত্যগুলো বোঝার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি যে একটি ঐশ্বরিক শক্তি বিদ্যমান রয়েছে। লেখক বিশ্বাস করেন যে জীবন শুধু জাগতিক জ্ঞান এবং বা বৈজ্ঞানিক উন্নতি যথেষ্ট নয়। জীবনে লেখক বিশ্বাস করেন আমাদের জীবনে শুধু জাগতিক জ্ঞান বা বৈজ্ঞানিক জ্ঞান উন্নতি মানে যথেষ্ট নয়, মানুষের উচিত নৈতিকতা, মানবতা, আধ্যাত্মিকতা, মূল্যবোধকে গুরুত্ব দেওয়া। তিনি তার বাবার কাছ থেকে, বিজ্ঞানের জগৎ থেকেও তিনি তার বাবার কাছ থেকে এই মৌলিক জীবনের সত্যগুলো কিন্তু উপলব্ধি করেছেন।
আর বিশ্বাস করেছেন যে মানুষের জীবনে একটি উচ্চতর শক্তি আছে যা মানুষকে সঠিক পথ দেখাতে পারে, সেটি হচ্ছে কি ডিভাইন পাওয়ার, স্বর্গীয় ক্ষমতা। এবার দেখো দ্যাট ক্যান লিড, ওই যে ডিভাইন পাওয়ারটা যেটা কালাম বিশ্বাস করলো তার বাবার দ্বারা, যে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, দ্যাট ক্যান লিড ওয়ান আউট, যেটা একজনকে কি করতে পারে, হ্যাঁ বের করে নিয়ে আসতে পারে কোথা থেকে, ফ্রম কনফিউশন, বিভ্রান্তি থেকে, মাইজারি অর্থাৎ দুঃখ থেকে, হ্যাঁ মিলানকলি বিভ্রান্তি বা বিষণ্ণতা থেকে, অ্যান্ড ফেইলিওর ব্যর্থতা থেকে বের করে নিয়ে আসতে পারে ওই স্বর্গীয় ক্ষমতা। তাহলে ভয় কিসের? হ্যাঁ তাহলে ভয় কিসের? ওকে, সো ওয়ান শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইওর সাফারিং অর অফ আওয়ার সাফারিং। আমাদের বোঝা উচিত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেস্টিং আস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন। জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন, উই শুড রিগার্ড দেম, উই শুড টেক দেম, উই শুড রিগার্ড, উই শুড টেক the confusion, misery, melancholy as a test of God. Allah is testing us. Okay, Allah has created the world only for the test, only for the test. Okay, আর কি করতে পারে, and guide wants to place, আর কি করতে পারে, যে একজনকে তার সত্যিকারের গন্তব্যে পৌঁছে দিতে পারে এই স্বর্গীয় ক্ষমতা। তাহলে ভয় কিসের বন্ধুরা? চেষ্টা করো আর ঈশ্বরের প্রতি ভরসা রাখো, কারণ তো মনে রাখবে দুনিয়াতে সব মানুষই কিন্তু প্রয়োজন, আর যদি প্রিয়জন বলে কিছু থাকে সেটা হচ্ছে তোমাদের ঈশ্বর, বা সবার ঈশ্বর, আল্লাহ, ঈশ্বর, ভগবান, যাই বলো না কেন। ওকে, তাহলে এই জায়গাটাতে কি বুঝলাম, যে জীবনে আমাদের দুঃখ কষ্ট আসতে পারে, অনেক সময় দেখা যায় না, যদি বাস্তবভাবে তোমাদের বুঝিয়ে বলি, একটা ছেলের অনেক কষ্ট অনেক দুঃখ, হঠাৎ করে 4 বছর পর তার সাথে দেখা হলো, দেখা হয়ে দেখলাম ছেলেটা চাকরি পেয়ে গেছে, ছেলেটা এত টাকার মালিক হয়ে গেল, ছেলেটাকে আগে আমি অবহেলা করতাম, ছেলেটা হয়তো কিছু করতে পারবে না। তাহলে তুমি যাকে অবহেলা করলে তুমি নিজেকেই অবহেলা করলে। তুমি যখন অন্য কাউকে অবহেলা করো তুমি ঈশ্বরকে অবহেলা করো। ঠিক আছে, কারণ এই যে স্বর্গীয় ক্ষমতা, এই স্বর্গীয় ক্ষমতা এমনই একটা ক্ষমতা, ডিভাইন পাওয়ার, যা আমাদেরকে তুচ্ছ করে দিতে পারে, যা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে। ওই জন্য মানুষকে ছোট করে দেখাটা মানুষের কাজ না। সবসময় মনে রাখতে হবে, আজ হয়তো আমার খারাপ পজিশন, এমনও তো হতে পারে আমার দ্বারা যে ব্যক্তি আমাকে ঘৃণা করে, যে ব্যক্তি আমাকে অবহেলা করে, হয়তো আমার দ্বারা তার রিজিক হতে পারে, আমার দ্বারা তার হয়তো ব্যবসা বাণিজ্য চলতে পারে। তো এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো কেউ অবহেলা করলে ওই জন্য তাকে গালি দিও না, থ্যাংক ইউ দিও, কারণ তুমি একদিন বড় হবে। ওই জন্য মানুষের অবহেলাগুলোকে আশীর্বাদ হিসেবে নাও। নেক্সট, লাস্ট লাইন, অ্যান্ড ওয়ান্স, আর একবার, বা এবং, অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স, অর্থাৎ যদি একজন ব্যক্তি বা পার্সন সেভার্স মুক্ত করতে পারে, কি মুক্ত করতে পারে বা বেরিয়ে আসতে পারে, হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, ভিভিআইএমসিকিউর জন্য যদি কোনো ব্যক্তি তার ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে হি ইজ অন দ্য রোড, সে থাকবে কোথায়, দ্য রোড টু ফ্রিডম, স্বাধীনতার রাস্তায়, হ্যাপিনেস, সুখের রাস্তায়, অ্যান্ড পিস অফ মাইন্ড, মনের শান্তিতে। তাহলে সে ব্যক্তি এই তিনটা টপিকে থাকতে পারে, ফ্রিডম, হ্যাপিনেস এন্ড পিস। আমরা তো এই তিনটাই চাই জীবনে, কি চাই, পিস অফ মাইন্ড চাই, হ্যাপিনেস চাই, আর ফ্রিডম চাই, তাই না? তিনটা জিনিস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে এই ইমোশনাল বন্ড আর এই ফিজিক্যাল বন্ড থেকে বেরিয়ে আসতে হবে। এখন স্যার ইমোশনাল বন্ড কি আর ফিজিক্যাল বন্ড কি যদি একটু বুঝিয়ে বলতে। দেখো এখানে লেখক যেটা বলতে চাইলেন, যে ইমোশনাল বন্ড আর ফিজিক্যাল বন্ড বলতে লেখক কি বোঝাতে চাইলেন। দেখো এখানে ইমোশনাল বন্ড বলতে মনের ভিতরে এমন আসক্তি, ভয়, দুশ্চিন্তা, রাগ, হিংসা, হতাশা, অতিরিক্ত নির্ভরতাকে বোঝায়, যা মানসিকভাবে দুর্বল করে রাখে। অনেক সময় মানুষ কোনো ব্যক্তি, ঘটনা বা অতীত স্মৃতির সঙ্গে এত জড়িয়ে পড়ে যে সে স্বাধীনভাবে চিন্তা করতে পারে না। এই অতিরিক্ত মানসিক আসক্তি ইমোশনাল বন্ড। আমরা সবসময় মানুষকে নিয়ে ভাবি, মানুষকে নিয়ে চিন্তা করি, হ্যাঁ ওকে না পেলে আমার কি হবে, বেঁচে থেকে লাভ কি বল, তুই ছাড়া আমার কি হবে, মানে এই যে জিনিসগুলো ইমোশনাল, মানে আবেগ দিয়ে চলছি আমরা, কিন্তু বিবেক দিয়ে চলছি না। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আয়, নাহলে জীবনে কিছু করতে পারবি না। যখন মানুষ এই নেতিবাচক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন তার মন শান্ত হয় কিন্তু, আর সে জীবনে এগিয়ে যায়। এগুলো আমাদের নেতিবাচক, এগুলা ভেবে আমাদের কি লাভ? এটা দুনিয়া ভাই, কারোর সাথে ভালো বন্ধুত্ব হবে, কারোর সাথে ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। যার সাথে ঝগড়া হলো, যার সাথে সম্পর্ক নষ্ট হলো, তার মানে তো এই না আমি আমার জীবনটাকে নষ্ট করে দেবো, ওটাই নিয়ে চিন্তা করবো কেন ঝগড়া হলো, এর আগে তোর সাথে আমার বন্ধুত্ব ছিল, আরে বাবা কেন বেলে ঝগড়া হলো।
এগুলো ভাবা ঠিক না। জীবন মানে কি পরিবর্তনশীল, জীবন মানে কি আমাদের এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন, তাই না? তাহলে আমরা অনেক সময় দেখি ছাত্ররা পরীক্ষায় ফেল করে, তারা কি ওই এখন যদি ওই ফেলটা নিয়ে যদি চিন্তা করে, তাহলে ওটাই ইমোশনাল বন্ড। আমি পরীক্ষায় ফেল করেছি, সারাদিন ওটাই নিয়ে ভাবছি। হ্যাঁ, আমি আমি সারাদিন ওটা নিয়ে ভাবছি, হ্যাঁ আমি রাতে ওটা নিয়ে ভাবছি, কান্না করেছি, কিন্তু ভোর হওয়ার আগে আমাকে উঠে দাঁড়াতে হবে, যে ঝুঁকে গেলে এই যাবি। এটাই এখানে বলা হচ্ছে যে ইমোশনাল বন্ড আমাদের আসতেই পারে। আমি কোনো কাজে ব্যর্থ হতেই পারে, আমার মন খারাপ হতেই পারে, তার মানে এই নয় আমি ওটাই নিয়েই পড়ে থাকবো। ঠিক আছে? কেননা কেউ অতীতের কষ্ট ভুলতে না পেরে সবসময় দুঃখে থাকে। এটা অনেক সময় দেখি যে ফুলটু ফুলটুসিরা মানে প্রেমিক প্রেমিকারা কিন্তু এটা নিয়ে ভাবে, হায় ওদের কষ্ট, 3 দিন ধরে খাওয়া নাই, 3 দিন ধরে না খেয়ে পড়ে আছে, ওটা নিয়ে পড়ে আছে, মানে বাবার হোটেলে খাচ্ছে তো আর কি চিন্তা। যখন নিজের ইনকাম হবে তখন তারা বুঝবে জীবনটা কি জিনিস। এই ইমোশনাল আবেগগুলো থেকে যারা বেরিয়ে আসবে না, আমি বলছি তারা জীবনের সফলতার পথটা দেখতে পাবে না, তারা শান্তিতেও থাকবে না, তারা সুখেও থাকবে না, হ্যাঁ, তারা কিন্তু স্বাধীনতাও থাকবে না। একজন ব্যক্তি অন্যের সমালোচনাকে এত গুরুত্ব দেয়, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। এটি মানসিক বন্ধন। মানে অন্যকে নিয়ে মেতে উঠে, ও অমুক তমুক, তোরা জানিস ও সেই করে, আর তুই কি করিস? তোর ব্যাপারে কবে ভাববি? তোর ভালোটা তুই কবে বের করে নিয়ে আসবি তোর মধ্যে থেকে? তুই তো কোনোদিনও সেটা ভাবিস না। আমাদের মধ্যে অনেকে আমরা আছি যে আমরা অন্যকে নিয়ে ভাবি, ওকে নিয়ে চিন্তা করি, সবসময় ওকে নিয়ে ভাবছি। তোর একটা হাত ভেঙে যায়, তোর ভালোবাসা থাকবে না। তোর চোখটা একটু বাঁকা হয়ে যাক, তোর প্রতি ওই ছেলের বা মেয়ের ভালোবাসা থাকবে না। এই যে সব থেকে বড় ইমোশনাল বন্ড আজকালকার যুগে, ফেসবুকের জামানায় সব থেকে ডিস্ট্রাকটিভ থিং হচ্ছে এই যে ইমোশনাল বন্ড, লাভ ইমোশনাল বন্ড সব থেকে। ওই জন্য আই রিকোয়েস্ট ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, ডোন্ট রান আফটার, ডোন্ট রান আফটার টু দিস ইমোশনাল বন্ড। দিস ইজ ভেরি ডিস্ট্রাকটিভ। এটা খুবই কিন্তু ধ্বংসমূলক একটা বিষয়। তো এইদিকে ছোটা যাবে না। আজ থেকে নিজের কথা ভাবো, নিজেকে নিয়ে চিন্তা করো। আর হ্যাঁ, এটা মনে রাখবে, মন আছে মানে কষ্ট হবে, শরীর আছে মানে আঘাত লাগবে। এটা আমাদের জন্য স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। যেহেতু মানুষ হয়ে জন্মেছি না আমরা, সোশ্যালেবল, তাই আমাদের এই বিষয়গুলো কিন্তু হতেই পারে। এবার দেখো ফিজিক্যাল বন্ড, এই শারীরিক বন্ধন থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, যেমন ফিজিক্যাল বন্ডটা কি? দেখো, ফিজিক্যাল বন্ড বলতে এমন বস্তু, অভ্যাস বা আরামের প্রতি অতিরিক্ত আসক্তিকে বোঝায়, যা মানুষের উন্নতির পথে বাধা সৃষ্টি করে। যেমন ধরো, যখন কোনো মানুষ বস্তু, ভোগবিলাস, অলসতা বা শারীরিক অভ্যাসের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তখন সে নিজের স্বাধীনতা হারায়। এই ধরনের আসক্তি মানুষকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে রাখে। তাহলে আমরা অনেক সময় টাকার পেছনে ছুটি, ভোগ বিলাসে ব্যস্ত, অলসতায় ব্যস্ত, শারীরিক এমন অভ্যাস করে ফেলি, হ্যাঁ, যে অতিরিক্ত কোনো কিছুর উপর নির্ভরশীল হয়ে পড়ি, তখন কিন্তু আমরা নিজের স্বাধীনতাটা হারিয়ে ফেলি। এই ধরনের আসক্তি থেকে কিন্তু আমাদের, এই ধরনের আসক্তি গুলো আমাদের কি করে, আমরা এমন কিছুতে অ্যাডিক্টেড। যেমন অনেক ছেলে বা মেয়েরা কি হয়, মোবাইলে অ্যাডিক্টেড, ফেসবুকে অ্যাডিক্টেড, মেসেঞ্জারে অ্যাডিক্ট। মেসেঞ্জারে না ঢুকলে ভালোই লাগে না, মেসেঞ্জারে না ঢুকলে আমার মনটা একদমই, মনে বড় কষ্ট, কিছুই ভালো লাগে না। মানে এই যে ফিজিক্যাল বন্ড গুলো, এগুলো থেকে বেরিয়ে আয়, নাহলে পড়াশোনা করে কিছুই হবে না। ওই একটা কারণেই কিন্তু জীবন ধ্বংস হবে। এক বালতি দুধ আর এক ফোঁটা কিন্তু কেরোসিন, বুঝিস কিন্তু। এবার একজন ছাত্র সারাদিন মোবাইলে গেম খেলতে ব্যস্ত, পড়াশোনা করতে পারে না, এটি ফিজিক্যাল বন্ড। কেউ অতিরিক্ত ঘুমায়, কেউ অলসতার কারণে নিজের কাজ ঠিক মতো করতে পারে না, এটিও এক ধরনের ফিজিক্যাল বন্ড। আর একজন ব্যক্তি বিলাসী জীবনের প্রতি এতটাই আসক্ত যে কঠোর পরিশ্রম করতে চায় না, এটিও ফিজিক্যাল বন্ড। তাহলে সব থেকে বর্তমান যুগে ফিজিক্যাল বন্ড কোনটা বলতো? একটা হচ্ছে ইউটিউব, আমরা এতটা ইউজ করছি কিন্তু পড়াশোনার বাদ দিয়েও ইউজ করে ফেলছি। ফেসবুক, আমরা বইয়ের থেকে ইউটিউবকে বেশি ভালোবাসি। আমাদের বুকে দেখো, বুক তোমার জ্ঞান, ইউটিউবে কি হয়? ইউটিউবে স্যারেরা কি করেন? তোমাকে টপিক বুঝিয়ে দিল, তারপর স্যাররা কি তোমাকে বলেছে তুমি ইউটিউবটা নিয়ে পড়ে থাকো, তুমি ফেসবুক নিয়ে পড়ে থাকো, তুমি মেসেঞ্জার নিয়ে পড়ে থাকো? সব থেকে বড় ফিজিক্যাল বন্ড হচ্ছে এই যে আমাদের ইউটিউব, ফেসবুক, টুইটার, আরো কোনো মানে ফিজিক্যাল কোনো অ্যাটাচমেন্ট সব থেকে। ওকে না দেখলে ভালো লাগে না, ও কেন আজকে টিউশনে আসেনি, ও আমার আমার জন্য কেন অপেক্ষা করবেন? ভাই দেখো, এই ফিজিক্যাল বন্ড এন্ড এই আর হচ্ছে ইমোশনাল বন্ড, এই দুটি বন্ডকে যদি তোরা না করিস ডন্ট, তাহলে কিন্তু জীবনটা থেমে থাকবে। কালামের বাবা কিন্তু এই দুটো বন্ড থেকে আমাদেরকে বেরিয়ে আসতে বলেছে। তাই তো এই লাইনটি এখানে বলা হলো যে if an individual অর্থাৎ and once individual severs his emotional and physical bond, he is on the road to freedom, তাহলে সে স্বাধীনতার পথে।
সুখের পথে, হ্যাঁ, এবং মনের শান্তির পথে সে থাকবে। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো, যতটুকু পারলাম বোঝালাম। পরীক্ষার জন্য অবশ্যই প্রতিটা লাইনকে গুরুত্ব দিতে হবে। জয়নিং স্প্লিটিং এর জন্য অবশ্যই ওয়ার্ড মিনিং সিনোনিমে গুরুত্ব দাও এখন থেকে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আসবো স্ট্রং রুটস থেকে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।